আজকের ড্রামায় আমরা বড়লোক পরিবারের একমাত্র ছেলেকে দেখতে পাবো, যে কিনা আবর্জনা কুড়াতেও রাজি ছিল কিন্তু কোনোভাবে পড়াশোনা করতে রাজি ছিল না। তাই তার মার কোনো উপায় না পেয়ে আমাদের গল্পের নায়িকাকে হায়ার করে, যে কিনা অনেক বেশি বুদ্ধিমান ছিল। তারপর আমাদের গল্পের নায়িকা এত বড়লোক পরিবারের একমাত্র ছেলেকে শিক্ষা দিতে শুরু করে। এরকম ভাবে কয় মাস কেটে যায়। প্রথমত আমাদের হিরো তাকে একেবারেই মানতে রাজি হয়নি, কিন্তু পরবর্তীতে সে পড়াশোনায় মনোযোগী হয়ে যায়। তাছাড়া এতদিনে সে আমাদের নায়িকাকে অনেক বেশি ভালোবেসে ফেলেছিল, যদিও তারা অনেক বেশি ছোট ছিল। আমাদের নায়িকা তাকে ছেড়ে চলে যায় গ্রামে। তারপর 18 বছর পর তাদের দেখা হয়। তারপর তাদের ভালোবাসা কোন পরিণতি লাভ করে আমরা আজকে এই ড্রামার মধ্যে এটাই দেখব। তাহলে চলো আর দেরি না করে ড্রামাটা শুরু করা যাক। গল্পের শুরুতে আমরা ফু জিয়াংশিনের মাকে দেখতে পাই। সে তার ছেলেকে বলছিল বেরিয়ে আসো। সব গার্ডরা তখন তার কারের দরজা খুলতে শুরু করে। ফু জিয়াংশেন তখন একজন গার্ডকে ধাক্কা মেরে দেয় আর বলে, তুমি কি ভেবেছো আমি কি নিজে বের হতে পারি না? তারপর সে তার মায়ের কাছে যায়। তার মা তাকে বলতে শুরু করে, আমি তোমার পড়ার জন্য এত বেশি কষ্ট করছি, কিন্তু তুমি পড়াশোনায় কোনো মনোযোগই দিচ্ছ না। ফু জিয়াংশিনের মা তখন গার্ডকে বলতে শুরু করে, ময়লা আবর্জনা ওঠানোর জন্য বস্তা নিয়ে আসো। জিয়াংশেন তো কিছুই বুঝতে পারে না। তার মাকে জিজ্ঞেস করে কেন। তার মা তখন জিয়াংশিনকে বলতে শুরু করে, তুমি যদি পড়াশোনা না করো তাহলে তোমাকে ময়লা আবর্জনায় কুড়াতে হবে। জিয়াংশিনের মা তো ভেবেছিল সে এখন পড়াশোনা করতে চাইবে, কিন্তু তার ছেলে বস্তা নিয়ে চলে যায় ময়লা কুড়াতে। তার পেছনে পেছনেই জিয়াংশিনের মা এবং সব গার্ডগুলো ছিল। জিয়াংশেন তো রাস্তার সব ময়লা কুড়িয়ে ফেলেছিল, কিন্তু সে এখনো পড়াশোনা করার জন্য রাজি হচ্ছিল না। জিয়াংশেন যখন সেখানে ময়লা কুড়াচ্ছিল, তখনই আমাদের গল্পের নায়িকা নিংশি সেখানে চলে আসে। নিংশি আসলে একটা চোরের পেছনে দৌড়াচ্ছিল। সে জিয়াংশেনের হাত থেকে একটা বোতল নেয় আর সেই চোরের কাছে ছুঁড়ে মারে। চোরের মাথার মধ্যে তখন সে বোতল লেগে যায় আর চোর তখন সেখানেই পড়ে যায়। লোকটা সেখানে নিংশির সাথে মারামারি করতে চাচ্ছিল, কিন্তু সে নিংশির সাথে পারছিল না। জিয়াংশেনের মা তো এই সবকিছুই দেখতে পায় আর বলছিল, এত ছোট একটা বাচ্চা কিন্তু তার মাথায় অনেক বেশি বুদ্ধি। আর সে ভাবে জিয়াংশিনকে পড়াশোনা করাতে সেই মেয়েটাকে হায়ার করবে। চোর তো সেখানে কান্নাকাটি করতে শুরু করে আর তাদের টাকাও ফেরত দিয়ে দেয়। কিছুক্ষণ পর সেখানে নিংশির গ্র্যান্ডমা চলে আসে আর তাকে বলতে শুরু করে, তুমি কি ঠিক আছো? জিয়াংশেনের মা সেখানে গার্ডকে বলতে শুরু করে, চোরটাকে নিয়ে যাও এবং পুলিশের কাছে দিয়ে আসো। নিংশি তার গ্র্যান্ডমার সাথে যাচ্ছিল আর তার গ্র্যান্ডমাকে বলে, আপনার জীবন বাঁচানোর টাকা আমি ফেরত নিয়ে এসেছি। অন্যদিকে সেখানে জিয়াংশিনের মা কথা শুনতে পায় আর বলতে শুরু করে, এত কম টাকায় কিভাবে কারো জীবন বাঁচতে পারে। নিংশি সেখানে জিয়াংশেনকে সরি বলে আর বলে, কতক্ষণ আগে আমি তোমার বোতল ভেঙে ফেলেছিলাম। জিয়াংশেন তাকে বলে, তুমি আমার কাছ থেকে দূরে থাকো, তোমাকে দেখে তো ভিক্ষুকের মতো লাগছে। নিংশি তাকে বলে, ভিক্ষুক তো তুমি, এ কারণেই তো তুমি আবর্জনা কুড়াচ্ছ। গ্র্যান্ডমা তার কথা শুনে তাকে বলে, তোমার এ কথা বলা উচিত হয়নি। নিংশি তাকে বলে, আমি বুঝতে পেরেছি। এসব দেখে তখন সেখানে ফুসেনের মা ভাবছিল মেয়েটা তো অনেক বেশি বুদ্ধিমান আর সবকিছুই বুঝতে পারে। জিয়াংশেনের মা তখন তাদের পেছনে যেতে শুরু করে। তারপর আমরা নিংশিকে এবং তার গ্র্যান্ডমাকে দেখতে পাই। তারা দুজনই হসপিটালে গিয়েছিল চেক আপ করার পর। ডক্টর তখন গ্র্যান্ডমাকে বলতে শুরু করে, আপনার অবস্থা খারাপ, আপনার তো সার্জারি করাতে হবে। সার্জারি করতে 2 লাখ টাকা লাগবে। আর আপনি যদি সার্জারি না করান তাহলে আপনি মাত্র 3 মাসই বাঁচতে পারবেন। কিন্তু তার গ্র্যান্ডমার কাছে এত টাকা ছিল না। তখন সে যেতে শুরু করে। নিংশি তাকে থামায় আর বলে, সার্জারি না করালে মাত্র 3 মাসই তুমি বাঁচবে, আমি কিভাবে থাকবো তোমাকে ছাড়া। গ্র্যান্ডমা তাকে বলে, সার্জারি করানোর মতো এত টাকা আমার কাছে নেই। নিংশি তো আরো বেশি কান্না করতে শুরু করে আর বলে, আমি শুনেছি ব্লাড ডোনেট করলে নাকি অনেক টাকা পাওয়া যায়, আমি আমার রক্ত দান করে দিব। তার গ্র্যান্ডমা তাকে বলতে শুরু করে, তুমি অনেক ছোট, তুমি এখন রক্ত দান করতে পারবে না। তাছাড়া তুমি যদি রক্ত দানও করো এত টাকাও তুমি পাবে না। নিংশি তখন তাকে বলতে শুরু করে, যাই হয়ে যাক না কেন আমি কিছু না কিছু করব তোমার চিকিৎসা করাতে। আমার জীবনে শুধুমাত্র তুমি আছো, তুমি আমাকে ছেড়ে চলে গেলে আমি কিভাবে থাকবো। তখনই সেখানে জিয়াংশেনের মা চলে আসে আর বলে, তোমার গ্র্যান্ডমার সার্জারির টাকা দিতে আমি রাজি আছি। গ্র্যান্ডমা তাকে বলে, এটা তো কোনো উপহার হতে পারে না, আপনি কেন এই কথা বলছেন? জিয়াংশেনের মা তাকে বলে, আমি নোটিস করেছি সে অনেক বেশি বুদ্ধিমান, আমি চাই সে আমার বাড়িতে গিয়ে আমার ছেলেকে পড়াক আর আমার ছেলেকে ঠিক করতে সে আমাকে সাহায্য করুক। সেখানে গ্র্যান্ডমা তো বলতে শুরু করে সে তার নাতিকে একেবারেই সেল করবে না। জিয়াংশেনের মা তাকে বলে, আপনি আমাকে ভুল বুঝছেন, আমি চাই সামার ভ্যাকেশন অবধি সে আমার ছেলেকে পড়াক, এটা তার টিউশন ফি হতে পারে। নিংশিও তখন তার গ্র্যান্ডমাকে বাঁচানোর জন্য রাজি হয়ে যায়।
অন্যদিকে আমাদেরকে জিয়াং সেনকে দেখানো হয় সে তার বইয়ের সবগুলো পৃষ্ঠা ছিঁড়ে ফেলে দিচ্ছিল আর সে সবাইকে বলতে শুরু করে সে কখনোই পড়াশোনা করবে না, সে আবর্জনা ওঠাতেও রাজি আছে। আর সে বলে আমিও দেখতে চাই কি আমাকে পড়াশোনা করাতে রাজি করতে পারে। কিছুক্ষণের মধ্যেই সেখানে নিংশি চলে আসে আর সে মেয়েটকে জিজ্ঞেস করে আমি কি তাকে শুধরানোর জন্য আমার যে কোনো উপায় অবলম্বন করতে পারবো। মেয়েট তখন তাকে হ্যাঁ বলে। তখন সে একটা ফেদার ডাস্টার আনতে বলে আর সে জিয়াং সেনের কাছে চলে যায়। জিয়াং সেন তাকে বলে তুমি এখানে কি করছো। নিংশি তাকে বলে তোমার মা আমাকে হায়ার করেছে তোমাকে ঠিক করার জন্য, যাতে আমি তোমাকে ভালোভাবে টিউশন দিতে পারি, আর তুমি যদি এখন না পড়াশোনা করো তাহলে আমি তোমাকে মারবো। জিয়াং সেন তাকে বলতে শুরু করে আমি তো একেবারেই পড়াশোনা করতে চাই না, তুমি আমাকে মারতে চাইলে মারতে পারো। নিংশি তখন তাকে বলতে শুরু করে তোমাকে আমি মারতে চাইনি কিন্তু তুমি মার খেতে চাও। তারপর সে তাকে মারতে শুরু করে। একথা বলে সে জিয়াং সেনকে মারতে শুরু করে আর বলে তোমার ইচ্ছে আজকে আমি পূরণ করেছি। জিয়াং সেন তো বাঁচার জন্য দৌড়াতে শুরু করে আর তাকে বলতে শুরু করে বড় কেউ যদি আমাকে মারতো তাহলে আমি পুলিশকে কল করে দিতাম, আর নিংশি যদি তাকে মারে তাহলে সে তো পুলিশকে কোনো কিছুই বলতে পারবে না, কারণ সে যদি পুলিশকে কোনো কিছু বলেও পুলিশ তো কোনো কিছুই করবে না। জিয়াং সেন তো সেখানে মার খেতে থাকে, কোনো মেয়েরও সামনে আসে না তাকে বাঁচাতে। তারপর সে হারও মেনে নেয় আর বলে ঠিক আছে আমি পড়বো। তারপর তারা যখন ডিনার করার জন্য বসেছিল জিয়াং সেনের মা তো সেখানে নিংশিকে বলতে শুরু করে তুমি অনেক বেশি বুদ্ধিমান, তুমি তো এসে আমার ছেলেকে পড়াশোনা করার জন্য মানিয়ে নিয়েছো। জিয়াং সেন তো অনেক বেশি রেগেছিল কিন্তু সে নিংশিকে কোনো কিছু বলতেও পারছিল না, তাই সে মেয়েটকে বলতে শুরু করে এই খাবার আমার পছন্দ হয়নি, আবার খাবার বানিয়ে নিয়ে আসো। নিংশি তাকে বলে তুমি কেন এরকম করছো, তুমি কি খাবার নষ্ট করতে চাইছো। কিন্তু জিয়াং সেন তো সেখানে অনেক বেশি জেদ করতে শুরু করে আর বলে সে খাবার খাবে না। তাই নিংশি আবারও ফেদার ডাস্টার নিয়ে আসে আর তার পেছনে দৌড়াতে শুরু করে আর তাকে বলছিল তোমার খাবার খেতেই হবে, কিন্তু সে রেগে যায় আর একটা থালের খাবার পুরো ফেলে দেয়। নিংশি তখন আরো বেশি রেগে যায় আর তাকে বলতে শুরু করে এবার তুমি অনেকগুলো খাবার নষ্ট করেছো, এখন তোমার এই খাবারগুলো উঠিয়েই খেতে হবে। জিয়াং সেন তার মায়ের কাছে যায় আর তার মাকে বলে আমি কি তোমার আপন ছেলে, তুমি কিভাবে আমার সাথে এরকম করতে পারো। জিয়াং সেনের মা তো জিয়াং সেনকে ধরিয়ে দেয় নিংশির কাছে আর তাকে বলে তোমাকে ঠিক করতে সেই যথেষ্ট। জিয়াং সেন তখন বলতে শুরু করে ঠিক আছে আমি খাবার খাবো, কিন্তু নিংশি তাকে বলে তুমি এখন নতুন খাবার খেতে পারবে না, সেই খাবারগুলো তুমি ফেলে দিয়েছো, তোমার সেই খাবারগুলোই খেতে হবে। তখন জিয়াং সেন আর কিছুই করতে পারে না, তখন তার সে খাবারগুলোই খেতে হয়, কিন্তু সে অনেক বেশি রেগেছিল। পরে জিনে নিংশি মেয়েটকে জিজ্ঞেস করে জিয়াং সেনের ব্যাপারে, তখন মেয়েট তাকে বলে জিয়াং সেন তো পড়াশোনা করছে। তখন সে দেখার জন্য যায়, কারণ জিয়াং সেন তো একেবারে পড়াশোনায় মনোযোগী না, আজকে সে কেনই বা পড়াশোনা করছে। সে যখন ভেতরে যায় সে অনেকগুলো ককরোচ দেখতে পায় আর ভয় পেয়ে যায়। নিংশি তো অনেক বেশি রেগে গিয়েছিল, সে তাকে মারতেই যাবে, তখন সে আবারও পেছল খেয়ে পড়ে যায়, কারণ সেখানে সে আগেই তেল ফেলে দিয়েছিল। জিয়াং সেন তখন আরো বেশি হাসতে শুরু করে আর তাকে বলে তুমি তো অনেক বেশি বোকা। নিংশি তখন তাকে বলে যদি এরকমই হয় তাহলে আমি তোমাকে আরো বেশি শিক্ষা দিব। তারপর সে গিয়ে আবারও তাকে মারতে শুরু করে। শব্দ পেয়ে সেখানে জিয়াং সেনের মা চলে আসে, মেয়েটকে জিজ্ঞেস করে। মেয়েট তখন বলে তারা দুজনে আবারও লড়াই করছে। তখন সে ভেতরে যেতে শুরু করে। ভেতরে গিয়ে সে দেখতে পায় জিয়াং সেনকে সেখানে নিংশি মারছিল আর সে জিয়াং সেনকে জিজ্ঞেস করছিল তুমি কি পড়াশোনা করবে। এসব কিছু দেখে তখন তার মা সেখান থেকে চলে যায়। তারপর জিয়াং সেনকে দেখানো হয় সে তো পড়াশোনা করছিল, তার মা লুকিয়ে লুকিয়ে সবকিছুই দেখছিল। মেয়ের তো সেখানে জিয়াং সেনের মাকে বলতে শুরু করে আপনি কি নিংশিকে থামাবেন না, যদি মাস্টার ইনজোর্ড হয়ে পড়ে। জিয়াং সেনের মা তখন বলে নিংশি অনেক বেশি সেন্সিটিভ, সে জানে তাকে কোন জায়গায় থামতে হবে, তাই তার এ ব্যাপারে কোনো টেনশন নেই, সে জানে নিংশি সবকিছু সামলে নিতে পারবে। তারপরে সিনে আমাদের জিয়াং সেনকে দেখানো হয়, সে তখন তাকে বলছিল আমি কিভাবে পড়াশোনা করি, আমি তো কোনো কিছু বুঝতেই পারি না। নিংশি তাকে বলে তুমি তো অনেক বেশি বোকা, আমি তোমাকে শিখিয়ে দিচ্ছি। তারপর সে তাকে বোঝাতে শুরু করে। সেদিনের পর থেকে তারা ভালো বন্ধু হয়ে গিয়েছিল, তারা দুজনে একসাথে খেলাধুলা করতো আর একসাথেই পড়াশোনা করতো। তারপরে সিনে নিংশি সেখানে জিয়াং সেনের মাকে জিয়াং সেনের খাতা দেখাচ্ছিল, সেখানে সে অনেকগুলো প্রবলেম সলভ করেছিল। জিয়াং সেনের মা তো বিশ্বাসই করতে পারছিল না তার ছেলে তো ভালোভাবে পড়াশোনা করেছে। নিংশি তাকে বলে এই সব কিছু সে নিজেই করেছে, আমি জিয়াং সেনের পাশে বসে তাকে সবকিছু করিয়েছি। অন্যদিকে জিয়াং সেন তো ভাবছিল 1 মাস পরিশ্রমের পর সে এখন আমার প্রশংসা করছে, আমি অবশেষে তাকে ইমপ্রেস করতে পারলাম। জিয়াং সেনের মা তখন নিংশিকে জিজ্ঞেস
করে তুমি কি উপহার হিসেবে চাও। তখন সে বলে সে তার গ্র্যান্ডমার সাথে দেখা করতে যেতে চায়। জিয়াং সেনের মা খুশি হয়ে যায় আর বলে সার্জারি করার পর তোমার গ্র্যান্ডমা এখন ঠিক হয়ে গেছে। তখন সেও চলে যায় দেখা করতে। জিয়াং সেনও তার সাথেই যেতে চাচ্ছিল, কিন্তু তার মা তাকে থামায় আর বলে আজকে ওয়াং ফ্যামিলি তোমার সাথে দেখা করতে আসবে, আর ইউয়ান বিশেষ করে তোমার সাথে খেলার জন্যই আসছে। তাছাড়া তার গ্র্যান্ডমার এখন মাত্র সার্জারি করা হয়েছে, তুমি যদি সেখানে যাও তাদেরকে জ্বালাতন করবে, এটা ভালো হবে না। তার কিছুক্ষণ পরই ওয়াং ফ্যামিলি সেখানে চলে এসেছিল। ইউয়ান এসেই তো জিয়াং চেনকে জড়িয়ে ধরেছিল আর তাকে বলছিল তুমি কি আমাকে মিস করেছো। জিয়াং চেন তাকে দূরে সরায় আর বলে সে সারাক্ষণ শুধুমাত্র পড়াশোনাই করেছে, তাই তাকে মনে করার মতো তার সময় নেই। ইউয়ান তখন বলে তুমি তো আগে পড়াশোনা করতে একেবারেই পছন্দ করতে না। তখন সে বলে কিন্তু এখন পছন্দ করি, কারণ নিংশি আমাকে বলেছে আমি যদি পড়াশোনা না করি তাহলে আমি আবর্জনা হয়েই থেকে যাব। ইউয়ান বলতে শুরু করে নিংশিকে আমি কখনো দেখিনি, কিন্তু তার নাম শুনে আমার তাকে একেবারেই পছন্দ হচ্ছে না। ইউয়ানের প্যারেন্টস চলে আসে, তখন সে কান্না করতে শুরু করে আর বলে জিয়াং সেন এখন তাকে আর পছন্দ করে না। ইউয়ানকে তার প্যারেন্টস বলতে শুরু করে সে তোমার সাথে মজা করছে, এরকম কিভাবে হতে পারে। তখন তো ইউয়ান আবারও খেলা করার কথা বলতে শুরু করে। জিয়াং সেন তাকে বলে সে এখন পড়াশোনা করবে, তাছাড়া এখন নিংশিকে ছাড়া তার আর কারোর সাথেই খেলতে ভালো লাগে না। ইউয়ানের প্যারেন্টসরা এখনো ভাবছিল সে মজা করছে, তাই সে বলতে শুরু করে দুইজন বাচ্চা একে অপরকে অনেক বেশি ভালোবাসে, কেননা ইউয়ান এবং জিয়াং সেনের বিয়ে আমরা ঠিক করে ফেলি। জিয়াং সেনের মা তখন তাকে বলে তারা দুজনে এখন অনেক বেশি ছোট, আর তারা এটা চায় কি না চায় এটা তাদের উপরই তো ডিপেন্ড করে। এ কথা বলে সে জিয়াং সেনকে জিজ্ঞেস করে তুমি কি সারা জীবন ইউয়ানের সাথে থাকতে চাও। জিয়াং সেন বলে না, সে সারা জীবন নিংশির সাথে থাকতে চায়। এ কথা শুনে মিসেস ওয়াং তখন তাকে জিজ্ঞেস করে যে নিংশিকে। জিয়াং সেনের মা বলে সে একটা ছোট একটা বাচ্চা যাকে সে হায়ার করেছে জিয়াং সেনকে পড়ানোর জন্য, আর সে গ্রাম থেকে এসেছে। ইউয়ানের প্যারেন্টস তখন শান্ত হয় আর বলতে শুরু করে সে একটা গ্রামের মেয়ে, যখন তুমি বড় হবে তখন জিয়াং সেনের সাথে তোমারই বিয়ে হবে আর তুমি জিয়াং সেনের ওয়াইফ হয়ে যাবে। জিয়াং সেন তখন তার মাকে জিজ্ঞেস করে মা ওয়াইফ মানে কি। তার মা তাকে বলে ওয়াইফ হলো সে যার সাথে সে সারা জীবন কাটাতে চায়। জিয়াং সেন তখন বলতে শুরু করে তাহলে সে নিংশিকে তার ওয়াইফ বানিয়ে নিবে। পরে সিনে আমাদেরকে নিংশিকে দেখানো হয় সে জিয়াং সেনকে দিয়ে ব্যায়াম করাচ্ছিল। জিয়াং সেন তাকে বলতে শুরু করে তুমি তো আমাকে পড়াশোনা করানোর জন্য এসেছিলে, তাহলে কেন আবার ব্যায়াম করাচ্ছ। নিংশি তাকে বলতে শুরু করে তুমি অনেক বেশি দুর্বল, তুমি নিজেকে নিজেই রক্ষা করতে পারো না। শারীরিক শক্তি অনেক বেশি গুরুত্বপূর্ণ, যাতে ভবিষ্যতে তুমি যাকে রক্ষা করতে চাও তাকে রক্ষা করতে পারো। জিয়াং সেন তার কথা শুনে তাকে জিজ্ঞেস করে তুমি কাকে রক্ষা করতে চাও। তখন সে বলে আমি আমার গ্র্যান্ডমাকে রক্ষা করতে চাই। জিয়াং সেন তখন তাকে বলতে শুরু করে তাহলে তোমাকে রক্ষা করার মতো তো কেউই নেই, ভবিষ্যতে আমি তোমাকে রক্ষা করব। নিংশি তখন মজা করে তাকে বলতে শুরু করে তুমি নিজেই তো অনেক বেশি দুর্বল, তুমি আবার কিভাবে আমাকে রক্ষা করবে। জিয়াং সেন তাকে বলতে শুরু করে সে আজ থেকেই ভালোভাবে ব্যায়াম করা শুরু করে দিবে, যাতে সে শক্তিশালী হতে পারে আর ভবিষ্যতে তাকে রক্ষা করতে পারে। তারপর সে ব্যায়াম করতে গিয়ে পড়ে যায়। তখন নিংশি তাকে দেখে হাসতে শুরু করে। এরকম ভাবে সামার ভ্যাকেশন শেষ হয়ে যায়। আজকে নিংশি তার গ্রামে চলে যাবে। তার আলমারিতে অনেক দামি দামি জামা কাপড় ছিল, যেগুলো জিয়াং সেনের মা তাকে দিয়েছিল, কিন্তু সে তার নর্মাল জামাটাই পরে। অন্যদিকে জিয়াং সেন তার মাকে বলছিল স্কুল শুরু হয়ে গেলে সে তো এবার টপার হয়ে যাবে, কারণ সে এখন অনেক ভালো পড়াশোনা করতে পারে। নিংশি তখন নিচে এসে পড়ে। তখন সেখানে জিয়াং সেনের মা তাকে জিজ্ঞেস করে তোমাকে আমি এত দামি দামি জামা কিনে দিয়েছি, তুমি কেন পুরনো জামাটা পরলে। নিংশি তাকে বলে সে এখন ফেরত চলে যেতে চায়, কারণ সামার ভ্যাকেশনও শেষ হয়ে গেছে। জিয়াং সেন তো বলতে শুরু করে তুমি আমার সাথেই থাকো। জিয়াং সেনের মাও তাকে বলতে শুরু করে তোমার জন্য আমি স্কুল অ্যারেঞ্জ করে দিব, তাছাড়া তোমার গ্র্যান্ডমা থাকার জায়গাও আমি করে দিব, তুমি এখান থেকে যেও না। কিন্তু নিংশি তাদেরকে মানা করে দেয় আর বলে তার গ্রামে যেতে হবে, সেখানে তাকে চাষবাসও করতে হবে। জিয়াং সেন তো তাকে বলতে শুরু করে আমরা দুজনে একসাথে স্কুলে যাবো আসবো, কিন্তু নিংশি বলে দেয় তাকে এখন গ্রামে যেতে হবে। জিয়াং সেন নিংশিকে তার গ্রামের ব্যাপারে জিজ্ঞেস করে, তখন সে তার গ্রামের নাম তাকে বলে দেয়। নিংশি তো যাওয়ার জন্য গাড়িতে বসে পড়েছিল, কিন্তু সেখানে জিয়াং সেন তার জন্য অনেক বেশি কান্না করেছিল। নিংশির গাড়ি তখন ছেড়ে দেয়। সে তখন দূর থেকেই বলতে শুরু করে তুমি অনেক কঠোর পরিশ্রম করো আর ভালোভাবে পড়াশোনা করো। জিয়াং সেন তো চাইছিল তাকে থামাতে, তার মা তাকে ধরে রেখেছিল, কিন্তু সে পেছনে পেছনে দৌড়াতে শুরু করে, কিন্তু নিংশি তাকে ছেড়ে চলে যায়। জিয়াং সেনের মা তাকে সামলায় আর তাকে বলে তোমার এখন কঠোর পরিশ্রম করতে হবে, তুমি বড় হলে তার গ্রামে তাকে খোঁজার জন্য যেতে পারো। জিয়াং সেন ভাবতে শুরু করে সে এখন অনেক কঠোর পরিশ্রম করবে আর অনেক বেশি শক্তিশালী হয়ে যাবে, আর ভবিষ্যতে তাকে বিয়ে করবে আর সে নিংশিকে তার ওয়াইফ বানাবে। এরকম ভাবে 18 বছর কেটে যায়। জিয়াং সেন আজকে অ্যাব্রোড থেকে ফিরেছিল। অ্যাসিস্ট্যান্ট তাকে বলতে শুরু করে 18 বছর ধরে আপনি অনেক বেশি পরিশ্রম করছেন, এ কারণে আমাদের কোম্পানি এখন অনেক উপরে আছে,
আর আজকে আপনি দেশে ফিরেছেন, এ কারণে আপনার পরিবার একটা বড় পার্টি রেখেছে। জিয়াং সেন বলে, আমি জানি তারা কেন পার্টি রেখেছে, তারা চায় আমি বড়লোক পরিবারের কোনো মেয়েকে বিয়ে করি, তাই আজকে তারা বাড়িতে যাবে না। তখন অ্যাসিস্ট্যান্ট তাকে জিজ্ঞেস করে, তাহলে আপনি কোথায় যাবেন? তখন সে নিংশির হোম টাউনের ব্যাপারে বলে। তারপর জিয়াং সেন তার অ্যাসিস্ট্যান্টকে নিয়ে নিংশিকে খোঁজার জন্য তার গ্রামে চলে গিয়েছিল। জিয়াং সেন খুশি হয়ে ভাবছিল এত বছর পর তারা দ্বিতীয়বার দেখা করবে। জিয়াং সেন তারপর একটা দরজায় নক করতে শুরু করে, আর সে তার অ্যাসিস্ট্যান্টকে জিজ্ঞেস করেছিল, আমাকে দেখে শক্তিশালী মনে হচ্ছে তো? অ্যাসিস্ট্যান্ট তাকে বলে, আপনি তো অনেক বেশি অসাম, এত বছর এত বেশি ব্যস্ত থাকার পরেও আপনি কখনোই ব্যায়াম করা বন্ধ করেননি। তখন তো সে অনেক বেশি নার্ভাস হয়ে যায়। অ্যাসিস্ট্যান্ট তাকে বলতে শুরু করে, আপনি তো এত বেশি স্ট্রং হয়ে এসেছেন নিংশিকে বিয়ে করার জন্য, কিন্তু সে যদি ডিসেবল হয়ে যায় তাহলে কি আপনি তাকে বিয়ে করবেন? জিয়াং সেন তাকে বলে, হ্যাঁ, কিন্তু সে শুধুমাত্র নিংশিকেই বিয়ে করবে। কিছুক্ষণ পর সে বাড়ি থেকে একটা মেয়ে বেরিয়ে আসে। সেখানে অ্যাসিস্ট্যান্ট এবং জিয়াং সেন দুজনে অনেক বেশি শকড হয়ে যায়। জিয়াং সেনের তো সন্দেহ হচ্ছিল এই মেয়েটা নিংশি নয়, তাই সে তাকে জিজ্ঞেস করে, তুমি কে? তোমার নাম কি? তোমার নাম কি নিংশি? মেয়েটা তখন বলতে শুরু করে, আমার নাম নিংশি না, কিন্তু তুমি আমাকে কিউট মেয়ে বলে ডাকতে পারো। জিয়াং সেন তখন শান্ত হয় আর তাকে জিজ্ঞেস করে, কিন্তু নিংশি কোথায়? তখন সে বলে, তার গ্র্যান্ডমা মারা যাওয়ার পর সে বাড়ি সেল করে দিয়েছিল। জিয়াং সেন তখন তাকে জিজ্ঞেস করে, নিংশি কোথায় গেছে? তখন সে বলে, সে তার বায়োলজিক্যাল ফাদারের কাছে চলে গেছে নিং ফ্যামিলিতে। জিয়াং সেন তো একথা শুনে সেখান থেকে যেতে শুরু করে, কিন্তু মেয়েটা তাকে থামায় আর বলতে শুরু করে, তুমি কি আমার সাথে এসে একটু বসবে না? আমিও কিন্তু অনেক বেশি অসাম। সে তো অনেক বেশি ফ্লার্ট করতে শুরু করে। জিয়াং সেন তখন বাহানা বানিয়ে সেখান থেকে চলে যায়। তখন সে মেয়েটা অ্যাসিস্ট্যান্টকে বলতে শুরু করে, তুমি কি আমার সাথে একটু ড্রিঙ্ক করবে না? অ্যাসিস্ট্যান্ট তো অনেক বেশি ভয় পেয়ে যায় আর বলতে শুরু করে, তার তো ড্রিঙ্কে অ্যালার্জি। তারপর সে দৌড় লাগায়। তারপর তারা দুজনেই নিং পরিবারে চলে যায়। তারা নিং পরিবারে গিয়ে দেখতে পায় সেখানে কারো বিয়ে হচ্ছে। তখন সে মেয়েকে জিজ্ঞেস করে, তখন মেয়েটা জিয়াং সেনকে বলে, আজকে তো নিং পরিবারের বড় মেয়ের বিয়ে। জিয়াং সেন তো একেবারে শকড হয়ে যায়, কারণ সে এত বছর ধরে পরিশ্রম করে এখন দেশে ফিরেছে আর সে দেখতে পাচ্ছে যে নিংয়ের বিয়ে হয়ে যাচ্ছে। সেখানে তো ব্রাইডকে সবাই বলছিল তার হাজবেন্ডকে কিস করতে। তারা যখন কিস করে আমাদের হিরোর মন তো পুরো ভেঙে টুকরো টুকরো হয়ে যায়। অন্যদিকে আমরা আমাদের গল্পের নায়িকা নিংশিকে দেখতে পাই। তাকে তার অ্যাসিস্ট্যান্ট কল করে বলছিল, মিস্টার জেমস এখন চায়না এসেছে, সে আপনার সাথে দেখা করতে চায়। নিংশি তাকে ওকে বলে দেয়। তারপর সে বলতে শুরু করে সে নিং পরিবারের আসল বড় মেয়ে, কিন্তু তার বাবার মিস্ট্রেসের মেয়ে এখন তার এঙ্গেজমেন্টই চুরি করে ফেলেছে, তাই সে এখন তাকে উপহার দিবে। অন্যদিকে জিয়াং সেনকে তার মা কল করে বলছিল, তুমি চায়না ফেরত চলে এসেছো, তাহলে কেন বাড়িতে আসোনি? জিয়াং সেন তাকে বলে কিছুক্ষণ পর সে বাড়িতে চলে যাবে। জিয়াং সেন তারপর বাইরে যেতে শুরু করে। সেখানে তার দেখা নিংশির সাথে হয় আর সে মনে মনে ভাবছিল তাকে অনেক চেনা চেনা লাগছে। জিয়াং সেনকে তার অ্যাসিস্ট্যান্ট তো বলতে শুরু করে, ভেতরে গিয়ে আপনি জিজ্ঞেস করুন, হতেও তো পারে ব্রাইড অন্য কেউ। তখনই ভেতরে কেউ নিংশি বলে ডাক দেয়। তখন আমাদের হিরো রেগে যায় আর বলতে শুরু করে, দেখো নিংশি বলে ডাকছে, এখন বলো ব্রাইড কিভাবে নিংশি না হতে পারে? এ কথা বলে সে চলে যায়। নিংশি ভেতরে গেলে তার স্টেপ মাদার এবং তার বাবা তাকে দেখতে শুরু করে। নিংশি তখন বলে, প্রথমত আমার মা মরার পর এই মিস্ট্রেস আমার মায়ের জায়গা নিয়ে নিয়েছে, এখন তার মেয়ে আমার ফিয়ন্সেকে চুরি করে নিয়েছে। মেয়ে তো একেবারে মায়ের মতোই হয়েছে। এই এঙ্গেজমেন্ট আমার জন্য ঠিক করা হয়েছিল, কারণ তার মা যখন জীবিত ছিল তখন এই এঙ্গেজমেন্ট তার জন্য ঠিক করা হয়েছিল। তখন তার বাবা তাকে বলতে শুরু করে, আমি একজন ফরচুন টেলারকে জিজ্ঞেস করেছিলাম, সে আমাকে বলেছে তুমি যেহেতু গ্রামে বড় হয়েছো তুমি অনেক বেশি আনলাকি, আর আমার মেয়ে জিয়াং ইয়াও সে তো অনেক বেশি ভাগ্যবতী, সে যদি চিং ফ্যামিলিতে বিয়ে করে তাহলে অনেক সৌভাগ্য বয়ে আনবে। চিনিয়াও তো বলতে শুরু করে, আমি জানি তুমি আমাকে পছন্দ করো, কিন্তু আমি তোমার বোনকে পছন্দ করি। নিংশি বলে, আপনারা এত চিন্তা কেন করেছেন? আমি আমার ফিয়ন্সে ছিনিয়ে নিতে আসিনি, আমি তো একটা উপহার দিতে এসেছিলাম। তাছাড়া চিনিয়াও এতটাও যোগ্য ছিল না। তারা যদি এরকম না করতো তাহলে তাকে বিয়ে ভাঙার জন্য অন্য কোনো পদক্ষেপ নিতে হতো। জিয়াং ইয়াও তখন বলতে শুরু করে, তুমি এটা কিভাবে বলতে পারো? সে ফু গ্রুপের একজন ম্যানেজার, তাছাড়া সে শহরের সব থেকে ধনী ব্যক্তি জিয়াং সেনের জন্য কাজ করে, যাকে তুমি কখনো চোখেও দেখোনি। নিংশি তো ভাবতে শুরু করে, তারা তো জানেও না ছোটবেলায় আমি তাকে মেরেছি অবধি। তখনই সেখানে একটা উপহার আনা হয় এবং মেড বলতে শুরু করে, ফু জিয়াং সেন এটা ব্রাইডের জন্য উপহার হিসেবে পাঠিয়েছে। চিনিয়াও বলতে শুরু করে, ফু জিয়াং সেন আজকেই দেশে ফিরেছে আর সে আমাকে এত বেশি মূল্য দেয়, সে আমার ওয়াইফের জন্য উপহারও পাঠিয়ে দিয়েছে। সবাই তো ভাবছিল চিনিয়াওকে জিয়াং সেন কত বেশি মূল্য দেয়, আর অন্যদিকে আমাদের নায়িকা ভাবছিল সে দেশে ফিরে এসেছে। এর মানে কিছুক্ষণ আগে তার যার সাথে দেখা হয়েছিল সে জিয়াং সেন ছিল, তাই সে তাড়াতাড়ি বাইরে যেতে শুরু করে তার সাথে দেখা করতে।
আর নিংশি তো ভাবছিল কি জানি তার আমার কথা মনে আছে কিনা। অন্যদিকে জিয়াং সেন তো গাড়িতে বসছিল আর বলছিল যে মেয়েকে সে এত বেশি ভালোবাসে, আজকে তার বিয়ে হচ্ছে কিন্তু তার সাথে না, অন্য কারোর সাথে। তারা গাড়িতে বসে পড়ে। অ্যাসিস্ট্যান্ট তখন গাড়িও চালু করে ফেলে, কিন্তু তারা জানে না নিংশি তাকে ডাকতে শুরু করে পেছন থেকে আর তার পেছনেই দৌড়াচ্ছিল, কিন্তু জিয়াং সেন তার কোনো কথাই শুনতে পায়নি। আসলে জিয়াং সেন গাড়ির মধ্যে স্যাড সং চালু করে দিয়েছিল, কারণ তার অনেক কষ্ট হচ্ছিল। অন্যদিকে জিয়াং সেনকে তার মা জিজ্ঞেস করেছিল তুমি কেন আগে বাড়িতে আসোনি। জিয়াং সেন বলে কারণ সে নিংশিকে খোঁজার জন্য গিয়েছিল। জিয়াং সেনের বাবা এবং দাদা তখন তাকে নিংশির ব্যাপারে জিজ্ঞেস করে। জিয়াং সেনের মা তখন তাদেরকে নিংশির ব্যাপারে বলে। জিয়াং সেন তো বলতে শুরু করে সে নিংশিকে বিয়ে করতে চায়। জিয়াং সেনের বাবা এবং দাদা দুজনেই রেগে যায় আর বলতে শুরু করে সে একজন গ্রামের মেয়ে, সে কিভাবে তোমার বউ হতে পারে। তখন সে সবাইকে বলে আজকে নিংশির বিয়ে অন্য কারোর সাথে হয়ে গেছে। তখন তারা শান্ত হয়। তারা তো জিয়াং সেনকে বলতে শুরু করে তার বিয়ে হয়ে গেছে, এখন তুমি অন্য কাউকে বিয়ে করে ফেলো, ইউয়ান ইউয়ান তোমাকে অনেক বছর ধরেই ভালোবাসে। জিয়াং সেন বলে সে যদি আমাকে ভালোবেসেও থাকে এটা আমার ভাবার বিষয় না। তাছাড়া আমি সিদ্ধান্ত নিয়ে নিয়েছি নিংশি যেহেতু অন্য কাউকে বিয়ে করে ফেলেছে, আমি এখন সারা জীবন সিঙ্গেলই থাকবো, অন্য কাউকে বিয়ে করব না। এই কথা শুনে তো গ্র্যান্ডপার অবস্থা খারাপ হয়ে যায়, তাকে ডাক্তার দেখে তারপর যায়। জিয়াং সেনের মা জিয়াং সেনকে বলছিল তুমি একেবারেই গিল্টি ফিল করো না, কারণ গ্র্যান্ডপার শরীর এমনিতেও এত বছর ধরে খারাপ। জিয়াং সেন তখন বলে তাহলে এখন গ্র্যান্ডপাকে ঠিক করতেই হবে, আমি জানতে পেরেছি ডিভাইন ডক্টর নাকি চায়নাতেই আছে, আমি তার সাথে যোগাযোগ করার চেষ্টা করবো আর তাকে বলবো গ্র্যান্ডপাকে ঠিক করে দিতে। তখন অ্যাসিস্ট্যান্ট তাকে কল করে আর তাকে বলতে শুরু করে আমি খোঁজ নিয়েছি নিংশির বিয়ে চ্যাং ইউ নামের একজন ছেলের সাথে হয়েছে যে আপনার কোম্পানিতেই কাজ করে। জিয়াং সেন তখন কোম্পানিতে যায় আর অন্যদিকে আমরা দেখতে পাই নিংশিও তার সাথে দেখা করার জন্য তার কোম্পানিতে এসেছিল। জিয়াং সেন চ্যানিউকে দেখছিল আর ভাবছিল সে তো একেবারেই আমার মতো হ্যান্ডসাম না, তাহলে নিংশি কেন তাকে চুজ করলো। নিংশি তার মধ্যে এরকম কি দেখেছিল তাকে বিয়ে করে নিল। জিয়াং সেন কতক্ষণ তাকে দেখে আর তাকে বলে আমি তোমাকে প্রমোশন দিয়ে দিচ্ছি। তখন তো সে অনেক খুশি হয়ে যায় আর তার হাত বাড়াচ্ছিল হ্যান্ডশেক করার জন্য, কিন্তু সে কফি খেতে শুরু করে আর তার প্রশংসা করতে শুরু করে। কিন্তু জিয়াং সেন তাকে বলে এই সব কিছু তুমি তোমার ওয়াইফের কারণে পাচ্ছ, এই কারণে তুমি তোমার ওয়াইফের ভালোভাবে খেয়াল রাখবে, আর তুমি তোমার ওয়াইফকে যদি একেবারেই খুশি না রাখো তাহলে আমার থেকে খারাপ কেউই হবে না। চ্যানিউ তো ভাবছিল সে জিয়াং ইউকে কিভাবে চিনে। তারপরে সিনে অ্যাসিস্ট্যান্ট এসে জিয়াং সেনকে বলতে শুরু করে মিস্টার জেমস এখন চায়না এসেছে কারণ সে ডিজাইনার এন্ডির সাথে দেখা করতে চায়। জিয়াং সেন বলে 7 বছর আগে এই মেয়েটা কোন জায়গা থেকে জানি চলে এসেছিল, তারপর সে এখন কত বড় ডিজাইনার হয়ে গেছে। তখনই সেখানে একজন মেয়ে চলে আসে আর বলে নিংশি নামের একজন মেয়ে আপনার সাথে দেখা করতে এসেছে, আর সে রিসেপশনের সামনে দাঁড়িয়ে আছে। অন্যদিকে আমরা নিংশিকে দেখতে পাই তার অ্যাসিস্ট্যান্ট তাকে কল করে বলছিল মিস্টার জেমস তোমার সাথে দেখা করতে চায়। তখন সে বলে তাকে বলে দাও যখন আমি ফ্রি হব তখন তার সাথে দেখা করে নিব। অন্যদিকে চ্যানিও সেখানে নিংশিকে দেখে ফেলে, সে ভাবতে শুরু করে তার পেছনে পেছনে সে এখানে এসেছে। আর সে তো আমাদের নায়িকাকে বলতে শুরু করে আমি অনেক ভালো একজন ডিজাইনার, এ কারণে আমাকে প্রমোশন দেওয়া হয়েছে। তাছাড়া সামনে আসতে চলা ডিজাইনার ককটেল পার্টিতে সে যেতে চলেছে। নিংশি তাকে বলতে শুরু করে তুমি সেখানে গেলেও সবার পেছনের সিটে বসবে আর আমি সেই জায়গায় সব থেকে সামনে বসবো, কারণ আমি গেস্ট হিসেবে যাব। চ্যানিও তার কথা বিশ্বাস করে না আর তাকে বলতে শুরু করে তুমি যদি আমার সাথে হোটেলে চলো তাহলে আমি তোমাকে আমার সাথে করেই নিয়ে যাব। নিংশি তাকে থাপড় দিয়ে বসে আর বলে তুমি শুধু ফালতু কথাই বলতে পারো, পরের বার যদি এরকম কোনো কিছু করো তাহলে আমি তোমাকে ছাড়বো না। চ্যানিও রেগে যায় আর সে তখন গার্ডকে ডাকতে শুরু করে। নিংশি তখন তাকে বলতে শুরু করে আমি এখানে জিয়াং সেনের সাথে দেখা করতে এসেছি, তুমি কি তাকে অফেন্ড করতে চাও। ততক্ষণ অ্যাসিস্ট্যান্ট এসে বলতে শুরু করে বস আপনাকে ভেতরে যেতে বলেছে। অন্যদিকে আমাদের জিয়াং সেনকে দেখানো হয় সে যখন বুঝতে পারে নিংশি আসতে চলেছে তখন সে তাড়াতাড়ি করে তার কোট খুলে ফেলে আর তার শার্টের 2টা বাটনও খুলে ফেলে আর সে ভাব নিয়ে সেখানে দাঁড়িয়ে থাকে। অ্যাসিস্ট্যান্ট তাকে দেখে ভাবছিল সে কি কোনো ভুল ওষুধ খেয়ে নিয়েছে। নিংশি ভেতরে চলে যায়। জিয়াং সেন তাকে বলতে শুরু করে আমরা এত বছর পর দেখা করছি, তুমি কি আমাকে কোনো কিছু বলতে চাও না। নিংশি তাকে বলে তুমি তো বড় হয়ে গেছো। জিয়াং সেন তাকে বলে 18 বছর কেটে গেছে, তুমি কি চাও আমি এখনো বাচ্চাই থাকবো। কিন্তু নিংশি কি কিছু বছর তার জন্য অপেক্ষা করতে পারতো না। নিংশি তাকে বলে তুমি কোন অপেক্ষার কথা বলছো, আর সে তার মাথায় হিট করে। জিয়াং সেন তার হাত সরায় আর তাকে বলে তুমি কি জানো না কোনো ফিমেল কোনো মেলকে টাচ করতে পারে না, আর যদি টাচ করে তাহলে সে নিজেকে কন্ট্রোল করতে পারবে না। তখন সে জিজ্ঞেস করে তুমি কোন কন্ট্রোলের কথা বলছো। তখন সে তাকে কিস করে বসে আর সে নিংশিকে বলতে শুরু করে আমি এই কন্ট্রোলের ব্যাপারে বলছিলাম।
কারণ সে এখন আর ছোট জিয়াং সেন নয়, এখন সে অনেক বেশি স্ট্রং হয়ে গেছে। জিয়াং সেন তাকে বলতে শুরু করে, কিছুক্ষণ আগে আমি তোমার হাজব্যান্ড চ্যানিউর সাথে দেখা করেছিলাম। নিংশি তাকে বলে, সে আমার হাজব্যান্ড ছিল না, সে আমার সৎ বোনের হাজব্যান্ড ছিল। তুমি কি ব্রাইডের চেহারা ভালোভাবে দেখোনি? জিয়াং সেনের তখন মনে পড়ে নিংশি তো তার পাশ দিয়ে ভেতরে যাচ্ছিল। তখন সে অনেক খুশি হয়েছে আর তাকে জড়িয়ে ধরে আর তাকে বলে, এর মানে তুমি এখনো বিয়ে করোনি? জিয়াং সেন নিংশিকে বলতে শুরু করে সে তার কারণে কখনো কোনো গার্লফ্রেন্ড বানায়নি, সবসময় সিঙ্গেল ছিল। নিংশি তাকে বলে, আমি বিয়ে করলে তো শুধুমাত্র গ্রামের ছেলেকেই করব। জিয়াং সেন তো বলতে শুরু করে, তুমি আমাকে ছাড়া অন্য কোনো ছেলেকে সুযোগ দিতে পারো না। আমার গ্র্যান্ডপার শরীর অনেক বেশি খারাপ, সে আমাকে বিয়ে করার জন্য ফোর্স করেছে, তুমি আমাকে বিয়ে করে ফেলো, কারণ আমি তোমাকে ছাড়া অন্য কাউকে বিয়ে করব না। নিংশি তাকে বলে, তুমি কেন কোনো মডেলকে চুজ করছো না? জিয়াং সেন তাকে বলে, তুমি কি চাও আমি এরকম কাউকে বিয়ে করি যাকে আমি একেবারেই ভালোবাসি না? জিয়াং সেন তাকে বলতে শুরু করে, আমি তোমাকে 1 মিলিয়ন টাকা দিব, তুমি আমাকে কন্ট্রাক্ট ম্যারেজ করে ফেলো। নিংশি তখন তার কথায় রাজি হয়ে যায়। অন্যদিকে আমাদেরকে ইউয়ান ইউয়ানকে দেখানো হয়, সেও বড় হয়ে গিয়েছিল। সে সেখানে জিয়াং সেনের প্যারেন্টসদের সাথে কথাবার্তা বলছিল। জিয়াং সেনের মা তাকে বলে, জিয়াং সেন বলেছে সে ডাক্তারকে তারা নিয়ে আসবে, তারপর গ্র্যান্ডপাকে সুস্থ করবে। তখনই জিয়াং সেন সেখানে নিংশিকে নিয়ে চলে আসে আর তার প্যারেন্টসকে বলে সে নিংশিকে বিয়ে করবে। জিয়াং সেনের বাবা তখন বলে, তুমি না বললে নিংশির বিয়ে হয়ে গেছে? নিংশি তখন বলে, সেটা একটা ভুল বোঝাবুঝি ছিল। ইউয়ান ইউয়ান সামনে চলে আসে আর বলতে শুরু করে, আমি এই বিয়েতে একেবারেই রাজি না। নিংশি তাকে জিজ্ঞেস করে, তুমি কে? তখন সে বলে, আমি তার চাইল্ডহুড সুইট হার্ট। আর সে জিয়াং সেনের হাত ধরেছিল। জিয়াং সেন তার হাত সরিয়ে দেয় আর তাকে বলে, তুমি কি এখনো ছোটই রয়ে গেছো? আমাদের মধ্যে বাউন্ডারি সেট করা আছে, তোমার এটা বুঝতে হবে। তারপর সে নিংশিকে গ্র্যান্ডপার সাথে দেখা করানোর জন্য নিয়ে যেতে শুরু করে। আর সে আগেই নিংশিকে সরিয়ে তার গ্র্যান্ডপার সে ছোড়া বালিশটা ধরে ফেলে, কারণ সে জানে তার গ্র্যান্ডপা কি করবে। জিয়াং সেন তখন তাদেরকে বলতে শুরু করে সে বিয়ে করার জন্য রেডি। গ্র্যান্ডপা তো শকড হয়ে যায়। তখন তার মা তাকে বলে, তুমি না বললে তুমি কখনোই বিয়ে করবে না? জিয়াং সেন তখন বলে সে নিংশিকে বিয়ে করবে। কথা শুনে তো গ্র্যান্ডপার অবস্থা আরো খারাপ হতে শুরু করে। নিংশি তাড়াতাড়ি করে গ্র্যান্ডপার কাছে যায় আর তাকে বলে, আমি মেডিসিনের ব্যাপারে কিছু জানি, আমাকে দেখতে দিন। সেখানে জিয়াং সেনের মা তো বলছিল, তুমি তো গ্রাম থেকে এসব শিখেছো, এগুলো এখন প্রয়োগ করা ঠিক হবে না, কিন্তু সে তারপরও তাকে চেক করছিল। নিংশি তারপর বলতে শুরু করে তার হার্ট অনেক বেশি ড্যামেজ হয়ে গেছে, কারণ সে অনেক দিন ধরে অসুস্থ। জিয়াং সেন তাকে বলে, তুমি কি সত্যিই তাকে ঠিক করতে পারবে? তখন সে বলে, তুমি কি আমাকে বিশ্বাস করো না? জিয়াং সেন বলে, না আমি এরকম বোঝাতে চাইনি, কিন্তু গ্র্যান্ডপা এমনিতে অনেক বেশি ওল্ড, কোনো কিছু যদি হয়ে যায় তাহলে তো সে একেবারে অবশ হয়ে যাবে। নিংশি তখন সবাইকে বিশ্বাস দেওয়ায় আর বলে তার কোনো কিছুই হবে না। তারপর সে উপায় বলতে শুরু করে। তারা বাইরে আসলে জিয়াং সেন তাকে বলতে শুরু করে, তোমার কত কঠিন সময় যাচ্ছে, তোমার টাকার জন্য কি কি করতে হচ্ছে। নিংশি তার কান ধরে তাকে বলতে শুরু করে, তুমি কি আমাকে লোভী মনে করো? জিয়াং সেন তাকে বলে, যাই হোক না কেন 500 মিলিয়নের সে উপহার এখন ভুল মানুষের কাছে চলে গিয়েছে। নিংশি ভাবে সে উপহার এত বেশি দামি ছিল, তাই সে ভাবে সেটা নিয়ে আসবে। অন্যদিকে আমরা চ্যানিয়াওকে দেখতে পাই, তার প্রমোশন হওয়ায় সবাই সেখানে অনেক বেশি খুশি ছিল। নিংশি এসে তার সৎ বোনের গলার থেকে সেই নেকলেসটা খুলে ফেলে আর বলে, এটা আমার জন্য পাঠানো হয়েছিল। আর চ্যানিয়াও এর প্রমোশনও তার কারণেই হয়েছে। তার কথায় কেউ বিশ্বাস করেছিল না, সবাই সেখানে তাকে মিথ্যেবাদী বলছিল। তখনই সেখানে চ্যানিওয়ের কাছে কল আসে আর তাকে বলে, ভুলে তাকে প্রমোশনের কথা বলা হয়েছিল, সে এখন কোনো প্রমোশন পাবে না। জিয়াংইয়াও তার স্বামীকে বলে, কোনো ব্যাপার না। চ্যানিও সেখানে নিংশিকে অনেক বেশি ইনসাল্ট করতে শুরু করে আর বলে, তুমি একটা গ্রামের মেয়ে, তুমি কোনো কিছুই জানো না, আর আমি অনেক ভালো একজন ডিজাইনার। নিংশি বলে তার সাথে জিয়াং সেনের বিয়ে হতে চলেছে, তারা তো বিশ্বাস করে না। নিংশি তখন বলতে শুরু করে, জিয়াং সেন যদি নিজে এখানে এসে তারপর সবাইকে বলে, তারপর কি তোমরা বিশ্বাস করবে? অন্যদিকে আমাদের জিয়াং সেনকে দেখানো হয়, তার অ্যাসিস্ট্যান্ট এসে বলে নিংশির ব্যাপারে সব ইনফরমেশন কেউ ব্লক করে ফেলেছে। তখনই নিংশি তাকে কল করে আর তাকে বলে, আমার পরিবার আমার কোনো কথাই বিশ্বাস করছে না, তুমি এখানে এসে সব কিছু প্রুভ করো। নিংশি তারপর সবাইকে বলে জিয়াং সেন আসতেই চলেছে, কিন্তু তার কথাই কেউই বিশ্বাস করছিল না। নিংশির সৎ মা তো বলতে শুরু করে, জিয়াং সেন যদি রেগে যায় তাহলে সে আমাদের পুরো পরিবারকে ধ্বংস করে দিবে, তাই ভালো হবে নিংশিকে বাড়ি থেকে বের করে দিলে। আসলে সে বলে দিয়েছিল যে চ্যানিও তাকে হোটেলে যাওয়ার অফার করেছিল, এ কারণে তারা দুজনই তার কাছ থেকে আরও বেশি প্রতিশোধ নিতে চাচ্ছিল। অন্যদিকে নিংশিকে ধরার জন্য গার্ডরা আসছিল, তখনই সেখানে জিয়াং সেন চলে আসে তার লোকদেরকে নিয়ে। তারা তো জিয়াং সেনকে দেখে অনেক বেশি অবাক হয়ে যায়। জিয়াং সেন তখন বলে সবকিছু সে নিংশিকে বিয়ে করার জন্য উপহার হিসেবে নিয়ে এসেছে।
এত টাকা পয়সা দেখে তো সেখানে নিংশির বাবা খুশি হয়ে যায় আর বলতে শুরু করে, আমার মেয়ে তো অনেক বেশি লাকি, আপনি যদি আমার মেয়েকে বিয়ে করতে চান তাহলে আমাকে 1 মিলিয়ন টাকা দিতে হবে, তাহলেই সে নিংশিকে বিয়ে করতে দিবে। নিংশি রেগে বলতে শুরু করে, আমার মা মারা যাওয়ার পর আপনি তো আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছিলেন, এখন আমার বাবা হতে এসেছেন। নিংশির বাবা তো রেগে যায়। নিংশি তখন বলতে শুরু করে, আপনি যা চাইছেন আমার বিয়ের উপহার হিসেবে সেগুলো আমি আপনাকে দিতে রাজি আছি, কিন্তু এই বাড়ি আপনাকে খালি করে দিতে হবে। তারপর বাইরে এসে সে জিয়াং সেনকে বলতে শুরু করে, আমার কোনো কিছুই যায় আসে না, কিন্তু আমি এই বাড়িটাকে আমার নিজের করতে চাই, কারণ আমি আমার মায়ের সাথে এখানেই থাকতাম। জিয়াং সেন তখন বলে, আজকে কি আমরা সার্টিফিকেট আনবো। তারপর তারা দুজনেই বিয়ে করে আর সার্টিফিকেট নিয়ে আসে। নিংশি তারপর তাকে জিজ্ঞেস করে, আমরা তো ফেক ম্যারেজ করতে চলেছিলাম। তখন সে বলে, আমার কোনো সমস্যা নেই যদি আমরা আসল বিয়ে করি। জিয়াং সেন নিংশিকে বলবে যে সে তাকে পছন্দ করে, কিন্তু তখনই সেখানে নিংশির অ্যাসিস্ট্যান্টের কল আসে আর সে তাকে কোম্পানিতে আসতে বলছিল। জিয়াং সেন তাকে দেখে মনে মনে ভাবছিল, আমি সব সময় তোমাকে পছন্দ করতাম আর ভালোবাসতাম। সেখানে আমাদের হিরো আমাদের হিরোইনকে জিজ্ঞেস করে, তুমি কেন ডিজাইনারের কাজ করো। তখন সে বলে, কারণ হয়তো আমি রাজকুমারী হতে চাইতাম। তারপর সে কোম্পানিতে যাওয়ার জন্য বের হচ্ছিল, কিন্তু জিয়াং সেন তাকে কিস করে বসে। তারপর সে লজ্জা পেয়ে তাড়াতাড়ি করে ভেতরে চলে যায়। কোম্পানিতে এসে সে জানতে পারে কিছু একটা সমস্যা হয়েছে। তারপর সে সহজেই সমস্যার সমাধান করে ফেলে। তখনই একজন এসে তাকে বলতে শুরু করে, জিয়াং সেন এখানে তার সাথে দেখা করতে এসেছে। তখন সে তার অ্যাসিস্ট্যান্টকে তাড়াতাড়ি করে তার সিটে বসিয়ে ফেলে। জিয়াং সেন এসে তখন সেখানে অ্যাসিস্ট্যান্টকে বস ভেবে বলতে শুরু করে, আমাদের দুজনের কোম্পানি ডিজাইনার নিয়ে, কিন্তু আমি ক্লোথ নিয়ে কাজ করি না, এ কারণে আমাদের একে অপরকে রাইভাল না ভাবাই ভালো। তাছাড়া আমি আশা করব আপনি আমার ওয়াইফ নিংশিকে অনেক ভালোভাবে দেখাশোনা করবেন। আর সে নিংশির সাথে কথা বলে সেখান থেকে চলে যায়। অ্যাসিস্ট্যান্ট তো শকড ছিল আর তাকে বলে, তোমার আইডেন্টিটির ব্যাপারে কি সে জানে না। নিংশি তখন বলতে শুরু করে, আমরা দুজনে একে অপরের কম্পিটিটর, সে যদি জানতে পারে আমি ডিজাইনার এনডি তাহলে সে হয়তো খুশি হবে না, তাই আমি তাকে পরে কোনো সময় বলবো। অন্যদিকে জিয়াং সেন ভাবছিল সে এনডির থেকেও ভালো ডিজাইন বানাবে, যা দেশে মিস্টার জেমসকে ইমপ্রেস করতে পারে এবং তার কোম্পানির সাথে কোলাবোরেশন করাতে পারে। তারপর সে নিংশিকে বলবে তার কোম্পানিতে চলে আসতে। অন্যদিকে আমাদের বিয়ের দিনের সিন দেখানো হয়, যেখানে নিংশি রেডি হয়ে বসেছিল। তখনই তার স্টেপ মাদার আসে। তাকে দেখে নিংশি ভাবছিল সে এখনো কোনো কিছু করেনি, কিন্তু সে কিছু না কিছু করবেই। তার সৎ মা তাকে চা দেয়, সে তখন সুখে বুঝতে পারে কিছু একটা মেশানো আছে চায়ে। অন্যদিকে ফ্ল্যাশব্যাকে আমাদের দেখানো হয় তার সৎ বোন তার বাবাকে বলছিল, আমরা যদি তার রেপুটেশনই খারাপ করে ফেলি তাহলে জিয়াং সেন কখনোই তাকে বিয়ে করবে না। বর্তমানে নিংশি সে চা খেয়ে ফেলেছিল, কিন্তু তার স্টেপ মাদার যখন সেখান থেকে চলে যায় তখন সে চা তার মুখ থেকে বের করে ফেলে দেয় আর অজ্ঞান হওয়ার নাটক করছিল। তারপরে স্টেপ মাদার এসে তার স্বামীকে বলতে শুরু করে, আমাদের কাজ হয়ে গেছে। তারা তো খুশি হয়ে যায়। তারপর সেখানে স্টেপ মাদার আসে তাকে চেক করার জন্য আর একজনকে কল করে বলছিল এই রুমে চলে আসো, কিন্তু ততক্ষণে নিংশি উঠে যায় এবং তার স্টেপ মাদারকে অজ্ঞান করে সেখান থেকে চলে যায়। কিছুক্ষণ পর সেখানে একজন লোক চলে আসে। জিয়াং সেন আসলে তখন সৎ বোন তাকে বলতে শুরু করে, নিংশি এখন তার রুমে আছে, কিন্তু আপনি আরেকবার ভেবে নিন, কারণ সে তো গ্রাম থেকে এসেছে আর তার ব্যক্তিগত জীবন কোনো আবর্জনা থেকে কম না। জিয়াং সেন তো রেগে যায়। তখন সেখানে তারা বলতে শুরু করে, তুমি রুমে গিয়ে দেখতে পারো সে কিরকম। সৎ বোন তো রুমে যাওয়ার আগে সেখানে রেকর্ডিং শুরু করে দিয়েছিল। তারা রুমে গেলে একজন লোককে দেখতে পায়। তখন তারা সবাই নিংশিকে খারাপ খারাপ কথা বলতে শুরু করে। কিছুক্ষণ পর সেখানে নিংশিও চলে আসে। নিংশিকে বাইরে থেকে আসতে দেখে সবাই শকড হয়ে যায়। তখন স্টেপ সিস্টার চলে যায় দেখার জন্য বিছানায় কে আছে, কিন্তু দেখতে পায় সেখানে তার মা আছে। নিংশি তো ভিডিও করা শুরু করে দিয়েছিল। কিছুক্ষণ পর তার বাবা এসে বলতে শুরু করে, এখানে কি হচ্ছে। তখন সে বলে, ভালোভাবে দেখুন, আপনার ওয়াইফ আপনাকে চিট করেছে। স্টেপ মাদার তো বলতে শুরু করে, এরকম কোনো কিছুই না, নিংশি তাকে ফাঁসানোর চেষ্টা করেছে। নিংশি তখন বলতে শুরু করে, আপনাদের ভালোভাবে এক্সপ্লেন করা উচিত, আপনারা আমার সাথে কি করতে চেয়েছিলেন। তাছাড়া আমি সবকিছু রেকর্ডিং করে ফেলেছি, এখন আপনারাই ভাবুন এটা যদি লিক হয়ে যায় তাহলে আপনাদের কি হবে। তার সৎ মা এবং বোন এরকম করতে মানা করেছিল, না হলে তার সৎ মার সাথে সাথে নিং পরিবারের রেপুটেশন একেবারে খারাপ হয়ে যাবে। নিংশি তখন বলে, আচ্ছা ঠিক আছে, আমি এটা লিক করব না, কিন্তু আপনাদের এই বাড়ি ছেড়ে চলে যেতে হবে। তখন সৎ মা রাজি হয়ে যায়, কারণ এটা লিক হয়ে গেলে তার মেয়ের জীবনও নষ্ট হয়ে যেতে পারে। জিয়াং সেন সবাইকে বলে দেয়, আপনারা আমার ওয়াইফের বিরুদ্ধে প্ল্যানিং করেছিলেন, এরকম যদি আর কখনোই করেন তাহলে আমার থেকে খারাপ কেউই হবে না। চ্যানিয়াও বলে, এই প্ল্যানিং এর সাথে আমি একেবারেই মিলেছিলাম না,
কিন্তু জিয়াং সেন নিংশিকে নিয়ে সেখান থেকে চলে যায়। পরে চিনে নিংশিকে অ্যাসিস্ট্যান্ট কল করে আর তাকে বলছিল জিয়াং সেন মিস্টার জেমসের সাথে কোলাবরেশন করতে চাইছে। নিংশি তাকে বলে ককটেল পার্টি আসতে চলেছে, সেখানে আমি আমার পরিচয় সবাইকে জানিয়ে দিব। অন্যদিকে জিয়াং সেন তো শার্ট ছাড়াই বেরিয়ে এসেছিল। নিংশি তাকে শার্ট পরতে বলছিল, তখন সে বলে রাত হয়ে গেছে, আমি এরকম ভাবেই ঘুমাবো, কিন্তু তোমার ভয় পাওয়ার একদমই দরকার নেই, কারণ আমি তোমার ইচ্ছার বিরুদ্ধে তোমার সাথে কোনো কিছুই করব না, কিন্তু আমি তোমাকে পুরো পারমিশন দিচ্ছি, তোমার যা ইচ্ছে তুমি আমার সাথে তাই করতে পারো। একথা শোনা মাত্র নিংশি তাকে কিস করতে শুরু করে। এরকম ভাবে সারা রাত কেটে যায়। আমাদের পরের দিনের দৃশ্য দেখানো হয়। নিংশি উঠে ভাবছিল সে কি কালকে পাগল হয়ে গিয়েছিল, সে তার সাথেই সবকিছু করে ফেলেছে। জিয়াং সেন তাকে বলে আমরা কি আমাদের সম্পর্ককে একটা চান্স দিতে পারি না। নিংশি তাকে বলে তুমি কি পাগল হয়ে গেছো, তখন সে বলে আমি সিরিয়াস। তারপর সে তাকে রেস্ট করতে বলে সেখান থেকে চলে যায়। তারপর সে কোম্পানিতে যাওয়ার পর অ্যাসিস্ট্যান্টকে বলেছিল, অ্যাসিস্ট্যান্ট তারপর সবাইকে ওয়েডিং ক্যান্ডি দিচ্ছিল। সবাই তো খুশি হয়ে যায়, কিন্তু কেউই জানতো না কার সাথে তার বিয়ে হয়েছে। সবাই তো ভেবেছিল ইউয়ান ইউয়ানের সাথে তার বিয়ে হয়ে গেছে। তাই ইউয়ান ইউয়ান সেখানে আসলে সবাই তাকে কংগ্রাচুলেশন জানাচ্ছিল, কিন্তু সেও সবাইকে ক্লিয়ার করে না। আর সেরকম দেখাচ্ছিল জিয়াং সেন তাকেই বিয়ে করেছে। ইউয়ান ইউয়ান গিয়ে তাকে বলতে শুরু করে তুমি বিয়ে করে নিয়েছো, কেন আমাকে জানাওনি। জিয়াং সেন তাকে বলে এটা আমার জীবনের ব্যাপার, তোমাকে না জানালেও চলবে। ইউয়ান ইউয়ান তো বলতে শুরু করে তুমি কিভাবে সেই গ্রামের মেয়েকে বিয়ে করতে পারো, সে তোমাকে কোনো সাহায্যই করতে পারবে না, আমি অনেক ভালো একজন ডিজাইনার, মিস্টার জেমসের সাথে কাজ করতে আমি তোমাকে সাহায্য করতে পারবো। কিন্তু সে বলে আমি তোমার কোনো সাহায্যই চাই না। কিন্তু ইউয়ান ইউয়ান খেয়াল করে নিংশি আসছে, তাই সে তাকে জড়িয়ে ধরে। জিয়াং সেন তাকে দেখে তাড়াতাড়ি করে নিংশির কাছে আসে আর তাকে এক্সপ্লেন করতে শুরু করে। কিন্তু নিংশি তাকে বলতে শুরু করে মনে হচ্ছে আমি ভুল সময় চলে এসেছি, তোমার জন্য আমি স্যুপ বানিয়ে নিয়ে এসেছিলাম, যদি সময় পাও তাহলে খেয়ে নিও। জিয়াং সেন তাকে থামিয়ে বলতে শুরু করে আমাদের মধ্যে কোনো কিছুই নেই, তুমি ভুল বুঝছো। তখন সে বলে তাহলে সবাই কেন তোমাদেরকে বিয়ের জন্য অভিনন্দন জানাচ্ছে। জিয়াং সেন তো রেগে যায় আর সে ইউয়ান ইউয়ানকে জিজ্ঞেস করে, কিন্তু সে বলে সে কোনো কিছুই জানে না। তারপর তারা সবাই বাইরে চলে আসে। জিয়াং সেন বাইরে এসে সবাইকে বলতে শুরু করে আমার ওয়াইফ আর কেউ না নিংশি, আর সে নিংশিকে এই কারণে বিয়ে করেছে কারণ সে তাকে ভালোবাসে, তাই কেউ যাতে না জেনে কোনো রুমার্স না ছড়ায়। ইউয়ান ইউয়ান বাজার জন্য বলতে শুরু করে সবাই ভেবেছিল আমি তোমার ওয়াইফ, আমি কাউকে কোনো কিছু বলিনি। নিংশি তখন বলে যদি এরকম ব্যাপারই থাকে তাহলে তুমি কেন কাউকে ক্লিয়ার করনি। নিংশি আর জিয়াং সেন তারপর অফিসের ভেতরে চলে যায়, আর সেখানে তো ইউয়ান ইউয়ান অনেক বেশি রেগেছিল। জিয়াং সেন ভেতরে এসে তার রান্না করা খাবার খেতে শুরু করে। নিংশি তাকে বলে এই স্যুপ নারিশমেন্টের জন্য। জিয়াং সেন তখন খেতে শুরু করে, তারপর সে চলেই যাচ্ছিল, কিন্তু জিয়াং সেন তাকে ধরে ফেলে আর তাকে বলতে শুরু করে তুমি আমাকে শক্তিশালী বানানোর জন্য এতগুলো খাবার বানিয়েছো, এখন দেখা যাক আমি কতটুকু শক্তিশালী হলাম। তারপর সে তাকে কিস করতে শুরু করে। এখানে আমাদের এই সিন কাট হয়। কিছুক্ষণ পর সে কোম্পানির বাইরে যাচ্ছিল। ইউয়ান ইউয়ান বাইরে চলে আসে নিংশিকে বলতে শুরু করে জিয়াং সেন খুব শীঘ্রই তোমাকে ছেড়ে দিবে, কারণ তুমি তাকে কোনো সাহায্যই করতে পারবে না। আর সে তাকে বলে সে ডিজাইনার ককটেল পার্টিতে যেতে চলেছে, আর সে জেমসকে চিনে, তার সাথে সে কথা বলবে, তারপর সে কোলাবরেশন করার জন্য তাকে মানিয়ে নিবে। আসলে সে বোঝাতে চাইছিল সে বিদেশ থেকে পড়াশোনা করে এসেছে, তাই সে অনেক কিছুই জানে, আর সে গ্রামের মেয়ে, সে কোনো কিছুই জানে না, পারে না। কিন্তু নিংশি মনে মনে ভাবে জেমস তো তার সাথে অনেক দিন ধরেই দেখা করতে চায়, কিন্তু সে বারবার তাকে রিজেক্ট করছে। তারপর আমাদের সে ককটেল পার্টির দিন দেখানো হয়। সবাই তো সেখানে অ্যান্ডির সাথে দেখা করার জন্য অনেক বেশি এক্সাইটেড ছিল। মিস্টার জেমসও সেখানে চলে এসেছিল। ইউয়ান ইউয়ান তার কাছে গিয়ে তাকে বলে আপনার কি আমার কথা মনে আছে, কিন্তু তার কথা তো তার একেবারেই মনে ছিল না। সবাই তো সেখানে জেমসকে জিজ্ঞেস করেছিল অ্যান্ডি কোথায়। তখন সেও অ্যান্ডিকে মেসেজ করে। সেখানে আমাদের নায়িকা অ্যান্ডি ছিল, সে তাকে বলে তার আসতে 10 মিনিট লাগবে। তারপর সবাই অ্যান্ডিকে দেখার জন্য বাইরে চলে যায়। সেখানে ইউয়ান ইউয়ান যখন নিংশিকে দেখতে পায় তখন সে বিশ্বাসই করে না অ্যান্ডি সে। ইউয়ান ইউয়ান পাশের সবাইকে বলতে শুরু করে সে কখনোই অ্যান্ডি হতে পারে না, কারণ সে গ্রামের একজন মেয়ে। সবাই তখন তার কথাই চলে আসে আর তাকে ভেতরে যেতে দিচ্ছিল না। ইউয়ান ইউয়ান বলতে শুরু করে তুমি ভেতরে গিয়ে কি করবে, কিছুক্ষণ পর অ্যান্ডি আসতে চলেছে, তুমি আমাদের পার্টি খারাপ করে দিবে। নিংশি তখন তার কার্ড বের করে আর বলে আমি হলাম অ্যান্ডি। তখন তারা কেউই তার কথায় বিশ্বাস করতে চাইছিল না। ইউয়ান ইউয়ান তো সেই ইনভিটেশন কার্ড ফেলে দেয় আর বলতে শুরু করে তুমি মিথ্যে কথা বলছো। সবাই তার কথায় চলে আসে। নিংশির সৎ বন্ধু সেখানে গার্ডকে ডাকতে শুরু করে আর তাকে বের করে দিতে বলছিল। তখনই সেখানে জিয়াং সেন চলে আসে আর বলতে শুরু করে কার এত সাহস আমার ওয়াইফকে এখান থেকে বের করবে। জেমস আসলে ইউয়ান ইউয়ান বলতে শুরু করে নিংশি তার পার্টি খারাপ করে দিবে। নিংশি তার ইনভিটেশন কার্ড বের করে আর বলে আমি হলাম অ্যান্ডি, এখন কি আপনিও আমাকে চিনতে পারবেন না। তখন সে তাকে চিনতে পারে আর ভেতরে নিয়ে যায়। সব মেয়েগুলো তখন তার কাছে ক্ষমা চাইতে শুরু করে আর বলে আপনি তো আমাদের আইডল, কিন্তু আমরা ভাবতে পারিনি আপনি এত বেশি ইয়াং আর বিউটিফুল হবেন।
তাই তার কথা আমরা বিশ্বাস করে ফেলেছিলাম। তখন সে বলে, তোমরা ভুল করে ফেলেছো, আমি তোমাদের ক্ষমা করে দিয়েছি। জেমস তো জিয়াংশেনকে বলতে শুরু করে, আমি জানতাম না আপনার ওয়াইফই আসলে এনডি, তাই আপনার সাথে আমি কাজ করতে মানা করে দিয়েছিলাম, কিন্তু এখন আমি আপনার সাথে কাজ করতে চাই। ইউয়ান ইউয়ান তো এই সব কিছু দেখে একেবারে সহ্য করতে পারছিল না। পরের সিনে জিয়াংশেন নিংশির জন্য ওয়াইন নিয়ে আসে। নিংশি তাকে জিজ্ঞেস করে, আমি তোমাকে বলিনি আমি এনডি, তুমি কি তাই রেগে আছো? জিয়াংশেন তাকে বলতে শুরু করে, তুমি মজা খারাপ করো না, তুমি চুপ করে ড্রিঙ্ক করো। নিংশি তো তার কথা বুঝতে পারে না। সে তখন বলতে শুরু করে, তুমি কি আমাকে এখানে খেলা করার জন্য নিয়ে এসেছো? তারপর তারা দুজনেই একে অপরকে কিস করতে শুরু করে। পরের সিনে নিংশি জিয়াংশেনের মাকে বলছিল, গ্র্যান্ডপাকে আমি যে স্যুপ দিয়েছি সে স্যুপ যদি প্রত্যেক দিন সে খায়, তারপর যে ওষুধ আমি দিব সেটা খেলেই সে সুস্থ হয়ে যাবে। জিয়াংশেনের মা তো খুশি হয়ে যায়। সেখানে গ্র্যান্ডপা তার কাছে ক্ষমা চেতে শুরু করে আর বলে, তোমাকে আগে আমি ভুল বুঝেছিলাম, কিন্তু তুমি অনেক ভালো। জিয়াংশেন তো সেখানে ডিভাইন ডক্টরের ব্যাপারে কথাবার্তা বলছিল। এই কথা শুনে তো আমাদের নায়িকার গলায় খাবারই আটকে যায়, কারণ সেই আসলে ডিভাইন ডক্টর ছিল। নিংশি বলে, আমি গ্র্যান্ডপাকে ঠিক করতে পারবো। সেখানে জিয়াংশেনের মা বলছিল, এরকম না যে আমি তোমাকে বিশ্বাস করি না, কিন্তু একবার জিয়াংশেনের অ্যাক্সিডেন্ট হয়ে গিয়েছিল, তারপর ডিভাইন ডক্টরই তাকে বাঁচিয়েছিল, আর আমরা যদি তাকে খুঁজে পাই তাহলে গ্র্যান্ডপা অনেক তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে। নিংশি তো বলতে শুরু করে, কি জানি এখন ডিভাইন ডক্টর কোন জায়গায় আছে। তখন জিয়াংশেন তাকে বলে, তুমি কি তার ব্যাপারে কিছু জানো? নিংশি তাকে কিছু বলতে যাবে, তখনই সেখানে মেড চলে আসে আর নিংশিকে বলে, আপনার বোন আপনার সাথে দেখা করতে এসেছে। এ কথা শুনে তো জিয়াংশেনের মুডই খারাপ হয়ে যায়, আর সে তার প্যারেন্টসকে বলতে শুরু করে তার পরিবার নিংশির সাথে কি কি করেছিল। তার সৎ বোন তাকে বলতে শুরু করে, বাবার অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, সে মারা যাবে, তাই শেষ সময়ে যাতে সে বাবাকে দেখতে যায়। জিয়াংশেন তাদের কথাবার্তা শোনার জন্য সেখানে এসে বসে পড়ে। সেখানে নিংশি তাকে বলে, সে যদি তার শেষ সময়ে থাকে তাহলে সেখানে গেলে সবাই আমাকে মার্ডারার বলবে, আর সবাই বলবে সবার শেষে আমি গিয়েছি দেখা করতে, নিশ্চয়ই আমি কিছু করেছি কারণে সে মারা গেছে। জিয়াংশেনের মা তাকে বলছিল, তুমি চলে যাও যাতে শেষ সময় তোমার রিগ্রেট ফিল না হয়। তার বোন তাকে জোর করছিল আর বলছিল, তোমার গ্র্যান্ডমা তোমাকে এই কারণেই বাবার কাছে পাঠিয়েছিল, কারণ সে জানতো বাবার কাছে গেলেই তুমি ঠিক থাকবে। তখন সে রেগে বলতে শুরু করে, গ্র্যান্ডমার নামও তুমি নিবে না। আমার গ্র্যান্ডমা কখনোই চায়নি আমি মিস্টার নিং এর কাছে ফিরে যাই, কিন্তু তুমি যদি আমার সামনে নীল ডাউন হও তাহলে আমি সেখানে যেতে রাজি আছি। তখন সেও রাজি হয়ে যায়, কারণ ইওয়ান ইওয়ান তাকে বলে ফেলেছিল, যদি তুমি হসপিটালে নিংশিকে আনতে পারো তাহলে আমি তোমাকে 5 মিলিয়ন টাকা দিব। তারপর সেও হসপিটাল যাওয়ার জন্য রাজি হয়ে যায়। জিয়াংশেন তার সাথেই যেতে চাইছিল, কিন্তু সে তাকে মানা করে দিয়েছিল। নিংশির বোন কথা বলতে বলতে তাকে একটা রুমের পাশে নিয়ে যায় আর একটা রুমের মধ্যে ধাক্কা দিয়ে দেয়, আর সে বাইরে থেকে দরজা লাগিয়ে দেয় যাতে নিংশি বের হতে না পারে। ভিতরে অনেকগুলো লোক ছিল, লোকগুলো তাকে অনেক খারাপ নজরে দেখতে শুরু করে। নিংশির সৎ বোন তখন সেখানে ইওয়ান ইওয়ানকে বলে কাজ হয়ে গেছে, তখন সে তাকে 5 মিলিয়ন ট্রান্সফার করে দেয়। সে তো খুশি হয়ে গিয়েছিল। তারপরে সিনে জিয়াংশেন যখন কোথাও যাচ্ছিল সে দেখতে পায় মিস্টার নিং তো একেবারে ঠিক আছে, তাই সে হসপিটালে পৌঁছে যায় নিংশি ঠিক আছে কিনা দেখার জন্য। আর সে নার্সকে নিংশির ব্যাপারে জিজ্ঞেস করেছিল, কিন্তু নার্স কোনো কিছুই জানতো না। ইওয়ান ইওয়ান চলে আসে আর বলতে শুরু করে, সে নিংশিকে কয়েকজন লোকের সাথে একটা রুমের মধ্যে ঢুকতে দেখেছে। তারপর তারা সে রুমে চলে যায়, কিন্তু দেখতে পায় সে লোকদেরকে তো আমাদের নিংশি অনেক বেশি মার দিয়েছে। নিংশি তো ইওয়ান ইওয়ানকে বলছিল, আমাকে এক্সপ্লেন করো এখানে কি হয়েছে। সে তো বলতে শুরু করে, আমি তো কোনো কিছুই জানি না। তখন সেখানে তার সৎ বোনকে আনা হয়। তার সৎ বোন তো সেখানে সবকিছু স্বীকার করে নেয় আর বলে, আমার ভুল হয়ে গেছে। সেখানে নিংশি বলতে শুরু করে, এটা ওয়াং ফ্যামিলির হসপিটাল, এটা কখনই কোনো কোইন্সিডেন্স তো হতেই পারে না। তাছাড়া ইওয়ান ইওয়ান তোমাকে যেহেতু বলেছে আমি অনেকগুলো লোকের সাথে একটা রুমের মধ্যে গিয়েছি, তাহলে বলো এটা কোনো কোইন্সিডেন্স তো হতেই পারে না, এই সব কিছু তাদেরই প্ল্যান ছিল। জিয়াংশেন তো সে লোকদেরকে বলতে শুরু করে, এই রুমে যদি আমি ইওয়ান ইওয়ানকে রেখে চলে যাই তাহলে তোমরা কি করবে? তখন সে বলে, এটা তো আমাদের জন্য একটা ব্লেসিং। কথা বলে লোকগুলো তাকে খারাপভাবে দেখতে শুরু করে। সেখানে ইওয়ান ইওয়ান বলছিল, তুমি কিভাবে আমার সাথে এরকম করতে পারো? আমার তো এখনো বিয়েও হয়নি। জিয়াংশেন তখন তাকে বলে, তুমি অন্য কারোর সাথে এরকম করতে পারো, কিন্তু নিজের সাথে হলে সহ্য করতে পারবে না। আর সে বলে দেয় সে ওয়াং ফ্যামিলির সাথে সব কর্পোরেশন একেবারে বন্ধ করে দিবে, আর সে সৎ বোনের হাজবেন্ডকেও ফায়ার করে দিবে। কথা বলে নিংশিকে কোলে করে সেখান থেকে নিয়ে যেতে শুরু করে। নিংশি তাকে বলে, আমি নিজেই যেতে পারবো, কিন্তু সে বলে আজকে আমি তোমাকে রক্ষা করতে পারিনি। তারপর বাড়িতে গিয়ে সে নিংশিকে জড়িয়ে ধরে। নিংশি ভাবছিল তাদের বিয়ে তো ফেক, কিন্তু সে তার সাথে এরকম ব্যবহার করলে সে তাকে একেবারে নিষেধ করতে পারে না। নিংশি তো গ্র্যান্ডপার জন্য স্যুপ বানাচ্ছিল। জিয়াংশেন তাকে বলতে শুরু করে, গ্র্যান্ডপা ঠিক হয়ে গেলে তুমি কি আমাকে ছেড়ে চলে যাবে? নিংশি তাকে বলে, আমরা তো গ্র্যান্ডপার জন্য এতদিন ধরে একসাথে আছি, গ্র্যান্ডপা ঠিক হয়ে গেলে আমি চলে যাব। জিয়াংশেন তাকে বলতে শুরু করে, তোমার মনে কি আমার জন্য একটু ফিলিংস নেই? নিংশি তো কোনো কিছুই বলতে পারে না। জিয়াংশেন তখন তাকে কিস করে ফেলে আর তাকে বলে, আমি তোমাকে ওয়াদা করেছিলাম তুমি যেতে চাইলে আমি তোমাকে যেতে দিব।
জিয়াংশেন এসে নিংশির বানানো সেই স্যুপ গ্র্যান্ডপাকে দিচ্ছিল। তখনই সেখানে ইওয়ান ইওয়ান চলে আসে একটা মেয়েকে নিয়ে আর বলতে শুরু করে এই মেয়ে হলো ডিভাইন ডক্টর, আর সে গ্র্যান্ডপাকে ঠিক করার জন্য তাকে নিয়ে এসেছে। আর সে তো জিয়াংশেনকে বলতে শুরু করে তোমার তো মনেই আছে তোমাকে ডিভাইন ডক্টর ঠিক করেছিল, আর সে তার নাম ওয়াং সুয়াং বলেছিল। তখন আমাদের হিরো ফ্ল্যাশব্যাকে চলে যায়, যেখানে অনেক বেশি কাজ করার কারণে তার অবস্থা অনেক বেশি খারাপ হয়ে গিয়েছিল। ডিভাইন ডক্টর তাকে বাঁচিয়েছিল আর তাকে তার নাম ওয়াং সুয়াংই বলেছিল। জিয়াংশেনের মা তো বলতে শুরু করে নিংশির বানানো স্যুপ খেয়ে গ্র্যান্ডপার অবস্থা এখন অনেক ভালো হয়ে গেছে, তাই তাদের এখন ডিভাইন ডক্টরের কোনো দরকার নেই। তখন সে নকল ডক্টর এসে সেই স্যুপ ফেলে দেয় আর বলে এটা খেলে সে আরো বেশি অসুস্থ হয়ে পড়বে। নকল ডাক্তার তো বলতে শুরু করে আমি তোমাকে একবার বাঁচিয়েছিলাম, আমি তোমার গ্র্যান্ডপাকেও বাঁচাতে পারি, কিন্তু আমার একটাই শর্ত, তোমার নিংশিকে ডিভোর্স দিয়ে ইউয়ান ইউয়ানকে বিয়ে করতে হবে। নিংশি বলতে শুরু করে তোমাদের কথাই বোঝা যাচ্ছে তোমরা মিথ্যে কথা বলছো, আর তোমরা কি উদ্দেশ্যে এখানে এসেছো। আর সে নকল ডক্টরকে জিজ্ঞেস করতে শুরু করে এখন আমাকে বলো তুমি যখন জিয়াংশেনকে ঠিক করেছিলে তখন জিয়াংশেন তোমাকে কি বলেছিল। মেয়েটি বলে অনেক সময় পার হয়ে গেছে তাই তার এখন কোনো কিছুই মনে নেই। নিংশি বলে আসল ডিভাইন ডক্টর তো আমি, আর আমার মনে আছে জিয়াংশেন আমাকে কি কি কথা বলেছিল। ফ্ল্যাশব্যাকের সিন আমাদের দেখানো হয় নিংশি সেখানে জিয়াংশেনকে জিজ্ঞেস করছিল তুমি কেন এত বেশি ওভার ওয়ার্ক করো, আর তোমার অ্যাক্সিডেন্টও হয়ে গেছে। জিয়াংশেন তাকে বলতে শুরু করে সে একটা মেয়েকে অনেক বেশি পছন্দ করে, সে তার জন্য এত বেশি কঠোর পরিশ্রম করছে, আর তার নাম নিংশি ছিল। তখন নিংশি তাকে জিজ্ঞেস করে তুমি কি তাকে দেখতে চাও। তখন সে বলে না, কারণ আমি চাই না সে আমাকে এত খারাপ অবস্থায় এখন দেখুক। মেয়েটা বুঝতে পারে সে এখন ধরা খেয়ে গেছে, তাই সে ক্ষমা চাইতে শুরু করে আর বলে তাকে ইউয়ান ইউয়ানের সবকিছু করতে বলেছিল। জিয়াংশেন তারপর তাকে বলে তোমার পরিবারের সাথে আমি সব কোলাবরেশন একেবারে বন্ধ করে দিয়েছি, তাই আমি যাতে আজকের পর থেকে তোমাকে দেখতে না পাই। পরে সিনে নিংশি সেখানে জিয়াংশেনকে বলছিল তুমি প্রমিস করেছিলে আমাকে যেতে দিবে, আজকে আমি চলে যাব। জিয়াংশেন তাকে মানাও করতে পারছিল না, তারপর সে সেখান থেকে চলে যায়। জিয়াংশেন তখন কান্না করতে শুরু করে। তখনই নিংশি সেখানে চলে আসে আর তাকে বলে আমিও তোমাকে পছন্দ করতাম, তাই আমি তোমার জন্য অ্যাব্রোড গিয়েছিলাম, কিন্তু দেখতে পাই তোমার অবস্থা এত বেশি খারাপ, তাই আমি তোমাকে আর সত্য কথা বলিনি। তারপরে সিনে আমরা তাদের দুজনকেই রুমে দেখতে পাই, সেখানে আমাদের নিংশি তাকে বলে তুমি বাবা হতে চলেছ। জিয়াংশেন তার কথা শুনে তো অনেক বেশি খুশি হয়ে যায়। এরকম ভাবে 7 বছর কেটে যায়, তাদের এখন একটা ছেলে এবং একটা মেয়ে আছে। আজকে তারা সবাই নিংশির হোম টাউনে যাবে, সেখানে তার ছেলে বাবুটা বলতে শুরু করে আমি সেখানে গিয়ে মাকে ফসল ফলাতে সাহায্য করব। নিংশি তার ছেলেকে দেখে বলতে শুরু করে তুমি তো একেবারে তোমার বাবার মতো হওনি, তুমি অনেক ভালো হয়েছো। জিয়াংশেন তাকে বলতে শুরু করে আমার ছেলে যদি আমার মতো হতো তাহলে তোমার আবারও আগের নিংশি হতে হতো, আর তাকে সেরকম ভাবে মারতে হতো। নিংশি তখন তার কান চাপতে শুরু করে। এখানে আমাদের এই ড্রামাটার হ্যাপি এন্ডিং হয়ে যায়। তোমাদের কাছে ড্রামাটা কেমন লাগলো জানাবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।